টি-20 বিশ্বকাপ ফাইনালের খবর। আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে 256 রানে টার্গেট দিয়েছে ভারত। জয়ের লক্ষ্যে ব্যাট করছে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে দেখে শুনে শুরু করেন দুই ভারতীয় ওপেনার স্যামসন এবং অভিষেক শর্মা। প্রথম ওভারে ম্যাট হেনরির পঞ্চম বলে ছক্কা দিয়ে রানের খাতা খোলেন স্যামসন। পাওয়ার প্লেতে আসে বিনা উইকেটে 92 রান। 98 রানে প্রথম উইকেট হারায় ভারত। 21 বলে 52 রান করে রচিন রবীন্দ্রার বলে ক্যাচ দিয়ে আউট হয় অভিষেক। মাঠে আসেন ঈশান কিষান, তার ব্যাটেও ঝড়ের আভাস। একের পর এক বল আছড়ে পড়ে গ্যালারিতে। 15 ওভারে ছাড়ায় 200 রান। এরপরই বিপাকে ভারত। জিমি নিশামের করা 16তম ওভারে একে একে আউট হন স্যামসন, ঈশান এবং অধিনায়ক সূর্যকুমার। গত ম্যাচে 89 করা স্যামসনের ব্যাটে এদিনও 89 রান। রানের গতি কমে ভারতের। শেষ দিকে শিবম দুবের 8 বলে 26 রানের ঝড়ো ইনিংসে 255 রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। এগারো বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে নির্ভার বাংলাদেশ। যদিও দীর্ঘ সময় এই ফরম্যাটে ম্যাচ না খেলা ভোগাতে পারে দলকে, বলছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জানান 2027 বিশ্বকাপ নয়, পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়েই ভাবছে টাইগাররা। এদিকে সিরিজের জন্য ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দলের একাংশ। সোমবার হোম অফ ক্রিকেটে প্রথমবারের মতো অনুশীলনে নামবে অতিথি দল। করাচি থেকে ঢাকা 3.5 ঘন্টার ফ্লাইটের ক্লান্তি নয়, মধ্যরাতের নীরবতা ভেঙে একটা স্বস্তি এই ছবিটাই। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রায় ভেস্তে যাওয়া সিরিজ অবশেষে যে হচ্ছে, এটাও কম কিসে। তবে পাকিস্তানের অপেক্ষাকৃত অচেনা এই দলটাকে ঘিরেও সতর্ক বাংলাদেশ। 2015 সালে ঢাকায় সব শেষ, এরপর আর ওয়ানডে সিরিজ হয়নি বাংলাদেশ পাকিস্তানের। তবে এবার যে টাইগারদের সামনে ভিন্ন সমীকরণ, 2027 বিশ্বকাপে সরাসরি খেলার বন্ধুর পথ একটু সহজ করার চ্যালেঞ্জ। র্যাঙ্কিংয়ের পয়েন্টের হিসেব নিকেশ বলছে পাকিস্তানকে যদি বাংলাদেশ হোয়াইট ওয়াশ কিংবা 2-1 ব্যবধানে সিরিজ হারাতে পারে, তবে ওয়েস্ট ইন্ডিজকে টপকে তারা উঠে যাবে 9 নম্বরে। তবে 2-1 হারলেও থাকবে অপরিবর্তিত ওই 10 নম্বর অবস্থানেই। অবশ্য টাইগারদের সিনিয়র সহকারী কোচ আপাতত পরিসংখ্যানের এসব মারপ্যাচে যেতে নারাজ। তার বিশ্বাস ঠিকই 2027 বিশ্বকাপে জায়গা করে নেবে টাইগাররা। যদি আমরা বিশ্বাসী না করি তাহলে তার খেলা দরকার নেই আমার মনে হয়, কারণ আমরা বিশ্বাস করি বলে আমরা এখানে আশা করি যে ওয়ানডে তো আমরা সরাসরি খেলবো এবং নিজেদের যেহেতু হোম গ্রাউন্ডে অনেক বেশি খেলা আছে, ওয়ানডে ফরম্যাটের অনেকগুলো খেলা আছে, তো এই সিরিজগুলো আমরা যদি ভালোভাবে জিততে পারি, বাইরে যদি আমরা কিছু সিরিজ জিততে পারি, তাহলে আমার মনে হয় আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে ব্যাপারটা। তবে সেখানেও আছে কিছুটা দুশ্চিন্তা। গেল বছর অক্টোবরের পর যে ওয়ানডে ফরম্যাটে আর মাঠে নামা হয়নি বাংলাদেশ দলের, তার উপর নিজেদের সবশেষ 5টা সিরিজে জিতেছে মোটে একটাই। যদিও সবশেষ বিসিএল কিছুটা হলেও আত্মবিশ্বাস ফেরত দিচ্ছে দলকে। যদি অনেকদিন ওয়ানডে খেলা হয় নাই, বিসিএলটা যেহেতু ওয়ানডে ফরম্যাট হয়েছে, এটার জন্য বিসিবিকে ধন্যবাদ দিতে চাই যে এটা এই ফরম্যাটে নিয়ে আসছে জাস্ট ফর দ্য ন্যাশনাল টিম, যে একটা ভালো কম্পিটিশন যেন হয়, সেখান থেকে ছেলেরা যেন একটা ওয়ানডের আমেজটা পেতে পারে এবং আমাদের প্রিপারেশনটা যেন ভালো হয়। কারণ আমি 2-1 প্লেয়ারের সাথে কথা বলছি যে স্যার ওয়ানডে খেলা তো ভুলেই যাচ্ছি মনে হচ্ছে। আসলে অ্যাকচুয়ালি তাই, কারণ অনেকদিন ধরে ওয়ানডে আমরা খুব কম খেলতেছি। এই বিসিএল টুর্নামেন্ট আমাদের মনে এটা অনেক হেল্প করবে। দ্বিতীয় ধাপে পাকিস্তান দলের বাকি সদস্যরা ঢাকায় পৌঁছাবেন সোমবার। সেদিনই অবশ্য প্রথমবারের মতো শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে অতিথি দল। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। বিসিবির বিরুদ্ধে অভিযোগ জানাতে ঢাকার 50টি ক্লাবের প্রতিনিধিদের নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে অভিযোগপত্র জমা দিয়েছেন তামিম ইকবাল। বিদ্রোহী ক্লাবগুলোর অভিযোগ যাচাইয়ে দ্রুত তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিকে বিসিবি নির্বাচনকে অবৈধ দাবি করে ঘরোয়া ক্রিকেট বন্ধের কারণ জানতে বিসিবির দিকে প্রশ্ন ছুড়েছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। খেলা না হয় তাহলে কি হবে, এসব কিন্তু প্রশ্ন করতে হবে, এগুলো জানতে হবে, ওদের উত্তর দিতে হবে। স্বাধীনতার পরে আগের যে কোনো নির্বাচনকে হার মানিয়েছে। আবারও বিসিবি নির্বাচন নিয়ে প্রতিবাদের পথে তামিম ইকবাল সহ বিদ্রোহী ক্লাব কাউন্সিলররা। দাবি একটাই, সুষ্ঠুভাবে তদন্ত করে সরকারের কাছে ন্যায় বিচার চায় তারা। অভিযোগ জমা দিতে রোববার জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া প্রতিমন্ত্রীর কার্যালয়ে আসেন তামিম, ফাহিম সহ প্রায় 50টি ক্লাবের প্রতিনিধি।
বেশ অনেক দিন ধরে তো বিসিবির ইলেকশন নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথা বলে যাচ্ছি। তো আজকে আমরা একটা ফর্মাল কমপ্লেন্টই বলতে পারেন এটা করতে আসছি। এটা সবচেয়ে অবাক করার বিষয় যেটা হলো যে ৭৬টা ক্লাবের মধ্যে ৫০টা ক্লাব এই বিষয়ে অবজেকশন জানিয়েছে যে এই ইলেকশনটা রাইট ওয়েতে হয়নি। তো এটাই প্রমাণ করে আসলে ৭৬টার মধ্যে যদি ৫০টা ক্লাবই এটার সাথে একমত থাকে তাহলে এটাই তো অনেক কিছু প্রমাণ করে দেয়। এদিন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুপস্থিতিতে নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খানের কাছে অভিযোগপত্রটি জমা দেন প্রতিনিধিরা, যেখানে তদন্ত কমিটি গঠন করার অনুরোধ করা হয়েছে বিদ্রোহী ক্লাব সংগঠকদের পক্ষ থেকে। আমরা আবেদন করেছি একটা ইন্ডিপেন্ডেন্ট আপনার ইনভেস্টিগেশন বডির জন্য, যেখানে আপনার এনএসসির একজন রিপ্রেজেন্টেটিভ থাকতে পারবে এবং ফরমেশনটা কীভাবে হবে এটা সরকার ডিসাইড করবে। তো আপনার অবশ্যই তদন্ত হলে ওখানে আমাদের উইটনেস নেওয়া হবে, আমাদের থেকে আপনার ওই টাইমে আমরা কে কী ফেস করেছি। কারণ আপনারা জানেন ওই টাইমে আপনার ওই বোর্ডেরই ভাইস প্রেসিডেন্ট আমি ছিলাম। তো আমি কি ফেস করেছি ভিতরে, মানে ইন্টারনালি আপনার কিভাবে ম্যানুপুলেট করার চেষ্টা করা হচ্ছিল আমার চোখের সামনে, ওইগুলো আমি যেন বলতে পারি। এদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক মাসুদুজ্জামান মাসুদের অভিযোগ, বিসিবির বিগত নির্বাচনের অনিয়ম হার মানিয়েছে স্বাধীনতার পরবর্তী সকল নির্বাচনকে। যেই নির্বাচনটা হয়েছে বিগত দিনে, এই নির্বাচনটাকে আমরা বলতে চেয়েছি আগের যে কোনো স্বাধীনতার পরে আগের যে কোনো নির্বাচনকে হার মানিয়েছে, এরকম বন্দোবস্ত হয়েছিল। তবে সাবেক টাইগার অধিনায়ক তামিমের দাবি, বর্তমান বোর্ডের কারণেই থমকে আছে দেশের ঘরোয়া ক্রিকেট, যার জবাব দিতে হবে আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদকে। এই ক্লাবগুলা এটার সাথে একমত না দেখেই দেখেন ঢাকা লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, সামনের প্রিমিয়ার লিগ, এগুলো কিন্তু আনসার্টেন হয়ে আছে। তো এই আলোচনার মধ্যে আমরা সবসময় খেলা যে হচ্ছে না এই জিনিসটা ভুলে যাই। এই ক্রিকেট বোর্ডকে এই জিনিসটারও উত্তর দিতে হবে যে খেলা কেন হচ্ছে না। হ্যাঁ, আপনি 12টা টিম নিয়ে খেলছেন, 8টা টিমে 100-150টা প্লেয়ার। ফার্স্ট ডিভিশনে আলাদাভাবে টুর্নামেন্ট করা হয়েছে, বাট সেকেন্ড ডিভিশনও করা হয়নি, থার্ড ডিভিশনও করা হয়নি। প্রিমিয়ার লিগ যদি খেলা না হয় তাহলে কি হবে? এসব কিন্তু প্রশ্ন করতে হবে, এগুলো জানতে হবে, ওনাদের উত্তর দিতে হবে। ও কে কী করছে না করছে ওনারা এইসব নিয়ে আপাতত ব্যস্ত। আমি এত ডিটেলসে যেতে চাই না। জানা গেছে তামিমদের অভিযোগ জমা দেবার পর দ্রুতই এ নিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। সোমবার উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3টায়। পরের রাউন্ডে যাওয়ার স্বপ্নে বিভোর টাইগ্রাসরা মাঠে নামার আগে জেনে যাবে সব ইকুয়েশন। তবে উজবেকিস্তানকে হারাতেই মাঠে নামবে পিটার বাটলারের দল। অস্ট্রেলিয়ার পার্থ থেকে বিস্তারিত হাসান মাহাদির রিপোর্টে। ট্রেইনার ক্যামেরুন লর্ডের হাকডাক, সার্কুলার ড্রিল, সাত সকালে পার্থের প্রচণ্ড গরমেও আনিকা মনিকাদের গা গরমের সেশন। ক্যামেরুন পার্থের লোকাল বয়, খুব ভালো করেই জানেন এই ওয়েদারে মেয়েদের কেমন অনুশীলন দরকার। এশিয়ার সেরা দুই দল চীন আর উত্তর কোরিয়ার কাছে হেরেছে বাটলার্স গাল। প্রবল দুই প্রতিপক্ষের সাথে ভালোই টক্কর জমিয়েছে বাংলাদেশ। চায়নার কাছে মাত্র 2 গোলে হারার পর অবশ্য কোরিয়া ডিপিআরের সাথে খেয়েছে 5 গোল। গ্রুপ পর্বে চায়না এবং নর্থ কোরিয়ার সাথে প্রথম 2 ম্যাচ হারার পরে উজবেকিস্তানের বিপক্ষে এই ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গাণিতিক মারপ্যাচে এখনও পর্যন্ত বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনাটা বেশ ভালোভাবেই বেঁচে আছে। উজবেকিস্তানকে হারাতে পারলে এবং আরও বাকি যেই 2টা গ্রুপ আছে সেখানে ভিয়েতনাম যদি ইরানকে হারাতে পারে তাহলে অন্ততপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা বাংলাদেশের বেশ জোরদার হয়ে যাবে। নিজেদের কাজটা হচ্ছে উজবেকিস্তানকে হারানো, আর বাকি 2 গ্রুপে কি হচ্ছে সেই ফলাফলের দিকেও কিন্তু বাংলাদেশ দলকে তাকিয়ে থাকতে হবে। এখন হিসাব একটাই, র্যাঙ্কিংয়ে আফিদাদের চেয়ে 53 ধাপ এগিয়ে থাকা উজবেকিস্তানকে হারাতেই হবে। ম্যাচটা হেরে গেলে কোনো গণিত আর খাটবে না, তখন নিজেদের প্রথম এশিয়ান কাপের এক্সপেরিয়েন্সই হবে একমাত্র সম্বল, সেটাও বা মন্দ কি। মিডিয়াতে না জানালেও নর্থ কোরিয়ার বিপক্ষে মেয়েদের পারফরমেন্সে খুশি হতে পারেননি কোচ পিটার বাটলার। চায়না ম্যাচের মতো ফার্স্ট হাফের এক্সট্রা টাইমে 2 গোল খেয়েছে মিলি মনিকারা, পরে খেয়েছে আরও 3টা। পিটারের প্ল্যান মারা গেছে মাঠে। সিডনি থেকে পার্থ, শহর বদলেছে,
বদলেছে প্রতিপক্ষ, নিশ্চয়ই বদলে যাবে খেলার কৌশল। আর সেই নয়া কায়দার কারণে দলেও আসতে পারে একাধিক পরিবর্তন। স্কোয়াডে পরিবর্তন আসুক না আসুক, পার্থের সবুজ পিচে নিজেদের সেরা খেলাটা খেলতে পারলেই পয়েন্টের চেহারা দেখবে আফ্রিদার দল। পার্থ ওভালে ঠিক আমার পেছনেই দেখা যাচ্ছে বাংলাদেশের পতাকা। সিডনি, পার্থ, এশিয়ান কাপ ফুটবল। বাংলাদেশের নারীরাই এই গৌরব এনে দিয়েছে বাংলাদেশকে। মারিয়া, মিলি, ঋতুপর্ণারা মাঠের ফুটবলে চায়না, কোরিয়ার মতন প্রবল প্রতিপক্ষের বিপক্ষে যে ধরনের রেজিলিয়েন্স শো করেছে, যে লড়াকু মনোভাব শো করেছে, সেই জায়গা থেকে এই কথাটা নিশ্চিতভাবেই বলা যায় শক্তিতে অপেক্ষাকৃত দুর্বল উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটা হবে খুবই ইন্টারেস্টিং। বাছাই পর্বে ঠিক উজবেকিস্তানের সমশক্তির দল মিয়ানমারকে হারিয়েই কিন্তু প্রথমবারের মতন এশিয়ান কাপের টিকিট কেটেছিল বাংলাদেশ। সুতরাং এই ম্যাচটা থেকে বাংলাদেশ দল অন্ততপক্ষে 3 পয়েন্ট, যদি সেটাও না হয় 1টা পয়েন্টও যদি নিয়ে যেতে পারে, তাহলেই সেটা বাংলাদেশ ফুটবলের জন্য হতে পারে বড় একটা বিজ্ঞাপন। হাসান মাহাদি, স্টার নিউজ, পার্থ, অস্ট্রেলিয়া। নারী এশিয়ান কাপে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ, যদি কিন্তু মারপ্যাচে এখনও টিকে আছে শেষ 8-এ খেলার সুযোগ। ইরানের বিপক্ষে ফিলিপাইন জিতে যাওয়ায় 2 গ্রুপের বেস্ট 3-র একটা হওয়া ঋতুপর্ণাদের জন্য সমীকরণটা আরও বেশি জটিল হয়ে গেছে। নির্মম বাস্তবতা মেনেই নারী এশিয়ান কাপের মিশন শুরু করে বাংলাদেশ। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল চীনের বিপক্ষে দুর্দান্ত খেলে হারে মাত্র 2-0 গোলে। পরের ম্যাচে কোরিয়ার বিপক্ষে হার 5-0। এ গ্রুপে স্বাগতিক অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার শেষ 8 নিশ্চিত। সমীকরণ ছিল গোল্ড কোস্টে ইরান ফিলিপাইন ম্যাচ যদি ড্র হয়, তবে পরদিন উজবেকিস্তানকে হারিয়ে দিলে বাংলাদেশ চলে যাবে পরের রাউন্ডে। কিন্তু ম্যাচটায় ইরানকে 2-0 গোলে হারিয়েছে ফিলিপাইন। এখন বাংলাদেশকে পরের রাউন্ডে যেতে হলে হয় উজবেকিস্তানকে 6-0 গোলে হারাতে হবে, অথবা বাংলাদেশ যদি 1-0 গোলে জেতে তবে ভিয়েতনামের বিপক্ষে জাপানকে জিততে হবে 7-0 গোলের ব্যবধানে। হিসেবের মারপ্যাচ হয়তো অনেক আছে, কিন্তু কোচ পিটার বাটলার এখন ওসব নিয়ে ভাবতে চান না। আমি শুধু একা নই, আমরা সম্মিলিতভাবে মেয়েদের সুযোগ সুবিধা, থাকার পরিবেশ, ট্রেনিং কন্ডিশন এবং পুষ্টি নিশ্চিত করার জন্য লড়াই করেছি। আমি তাদের সঙ্গে মাঝে মধ্যে কঠোর হয়েছি, কিন্তু আমি জানি তারা খুব কঠিন পরিবেশ থেকে উঠে এসেছে এবং আমি তাদের প্রতি সহানুভূতিশীল। দলটাকে বাটলার সত্যি ওন করেন। প্রতিটা সদস্য তার পরিবারের সদস্যের মতোই। প্লেয়ারদের নিয়ে তাই নেই কোনো অভিযোগ। আমার নিজের 3টি সন্তান আছে, তাই আমি বুঝি সন্তান লালন পালন কেমন। আমার সন্তানরা এই মেয়েদের তুলনায় অনেক বেশি ভাগ্যবান ছিল। অনেকে হয়তো আমাদের অর্জনকে ছোট করে দেখেন এবং পুরুষ দলের সঙ্গে তুলনা করেন, কিন্তু আমি সারাদিন এটি নিয়ে কথা বলতে পারি। ফলাফল যাই হোক না কেন, আমি তাদের নিয়ে গর্বিত। উজবেকিস্তানের আগের 2টি ম্যাচ দেখে মনে হতেই পারে ফিজিক্যাল অ্যাবিলিটিতে তারা বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে, তবে গতি কিংবা স্কিলে বাংলাদেশের মেয়েরা সমানে সমান টক্কর দেবে। যদিও ফিফা র্যাঙ্কিং এ উজবেকিস্তান 49 আর বাংলাদেশের অবস্থান 112-তে, তবে মাঠের খেলায় সেই ব্যবধান খুব বেশি প্রভাব রাখবে না, এটাই বিশ্বাস ফুটবল ভক্তদের। শেখ আশিক, স্টার নিউজ। ইউরোপিয়ান ফুটবলের খবর। ইতালিয়ান সেরিয়া লিগে মৌসুমের দ্বিতীয় মিলান ডার্বি আজ সান সিরোতে রাত 2টায় মুখোমুখি হবে এসি মিলান ও ইন্টার। নেরাজ্জুরিদের সামনে প্রতিশোধের সুযোগ, রসোনেরিদের টিকে থাকার লড়াই, সব মিলিয়ে উত্তাপ ছড়াচ্ছে মিলান ডার্বি। সান সিরোর আকাশ যখন আলোয় লাল নীল হয়ে উঠবে, তখন মিলানের হৃদয়টা বিভক্ত হবে 2 ভাগে। একদিকে রসোনেরির লাল কালো আগুন, অন্যদিকে নেরাজ্জুরির নীল কালো ঝড়। এটা শুধু ম্যাচ নয়, এটা যুদ্ধ, শতাব্দী ধরে চলা প্রতিদ্বন্দ্বিতা, যেখানে প্রতিটা ট্যাকল, প্রতিটা পাস, প্রতিটা শট লেখে আলাদা গল্প। ডার্বি ডেলা মাদন্নিনা।
1909-এ শুরু হয়েছিল এই ধ্রুপদী লড়াইয়ের গল্প। প্রথম লড়াইয়ে মিলান 3-2 গোলে জিতেছিল, কিন্তু তারপর থেকে 245 বারের বেশি মুখোমুখি হয়েছে দুই দল। রোনালদোর জাদু, শেভচেঙ্কোর বিদ্যুৎ, ইব্রাহিমোভিচের হাসি, সানেত্তির কান্না সবই এই মাঠে লেখা। কখনো 6-0 গোলের বিধ্বংসী জয়, কখনো শেষ সেকেন্ডের পেনাল্টি মিস। প্রতিটি ডার্বি একটা নতুন অধ্যায়, একটা নতুন ক্ষত, একটা নতুন গর্ব। এবারের গল্পে এগিয়ে ইন্টার। টেবিলের শীর্ষে 67 পয়েন্ট নিয়ে দাপট দেখাচ্ছে। টানা জয়ের মিছিল, অ্যাবে মাঠে অজেয় দুর্গ। 64 গোল নিয়ে আক্রমণে তারা আগুন। লাউতারো মার্টিনেস চোটের কারণে বাইরে, কিন্তু থুরামের গর্জন, ফ্রান্সেসকো পিও, এসপোজিতোর তরুণ আগ্রাস, ফেদ্রিকো দিমার্কোর বাঁ পায়ের জাদু সবই তৈরি। দিমার্কো এবছর লিগে 10 ম্যাচে 12 গোলে জড়িত। সেট পিস থেকে 21 গোল, কর্নার থেকে 15। নভেম্বরের সেই 1-0 গোলের হারের পর ইন্টার অপরাজিত। আরেকটা জয় মানে স্কুদেত্তোর দরজা প্রায় খোলা। এসি মিলানের দখলে 57 পয়েন্ট, 10 পয়েন্টে পিছিয়ে। আলেগ্রির দল ড্রয়ের জালে আটকে আছে, কিন্তু ডার্বিতে তারা অন্যরকম। শেষ 6 সাক্ষাতে 4 জয়, হার 0। প্রথম লেগে 1-0 গোলে জিতেছিল তারা। আরেকটা জয় মানে 2011 পর প্রথম ডাবল। রাফায়েল লিয়াও 9 গোল করে দলের আশা। ক্রিস্তিয়ান পুলিসিকের ফর্ম ফিরলে বিপদ আরও বাড়বে। লুকা মদ্রিচ, রাবিও মাঝ মাঠে অভিজ্ঞতার ঝড়। ডার্বিতে যেন মিলানের রক্ত ফুটে ওঠে। এটা তাদের শেষ সুযোগ। হারলে স্বপ্ন শেষ, জিতলে আশা বেঁচে থাকে। সানসিরোর গ্যালারি যখন কাঁপবে, 80,000 গলা একসঙ্গে চিৎকার করবে, ফ্রোজা মিলান বনাম ফ্রোজা ইন্টার। লিয়াওয়ের দৌড়ে হৃদয় থামবে, দিমার্কোর ক্রসে শ্বাস আটকে যাবে। একটা গোল হলেই স্টেডিয়ামে বিস্ফোরণ। শেষ মিনিটের নাটক, রেফারির বাঁশি, লাল কার্ড, এখানে সবকিছুই সম্ভব। এই রাতে ফুটবল দেবতারা মাঠে নামবে। কে জিতবে কেউ জানে না, তবে নিশ্চিতভাবেই আসবে আবেগের সুনামি, উত্তেজনার আগ্নেয়গিরি, গৌরবের যুদ্ধ। রোমাঞ্চ ছড়াবে, চোখ ভিজবে, হাসি ফুটবে, কিন্তু মিলানের আত্মা চিরকাল জ্বলবে। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি আবারও ইতিহাসের দরজায় কড়া নাড়ছেন। ইন্টার মায়ামির জার্সিতে ডিসি ইউনাইটেডের বিপক্ষে গোল করে তিনি পৌঁছে গেছেন ক্যারিয়ারের 899তম গোলের মাইলফলকে। আর মাত্র একটা গোল, তাহলেই পূরণ করবেন 900 কোটা। ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি ইন্টার মায়ামির জার্সিতে নিজের ক্যারিয়ারের 899তম গোলের মাইলফলক ছুঁয়েছেন। ডিসি ইউনাইটেডের বিপক্ষে 2-1 ব্যবধানে জয়ের ম্যাচে গোল করে তিনি ইতিহাসের 900তম গোলের মাত্র এক ধাপ দূরে চলে এসেছেন। মেসির বয়স এখন 38। এই বয়সে অনেক ফুটবলার অবসর নিয়ে ফেলেন, কেউ কোচ হন, কেউ বিশ্লেষক, কিন্তু মেসি এখনও মাঠে নামেন, দৌড়ান, ড্রিবল করেন, গোল করেন। 900 গোলের সেই ঐতিহাসিক মুহূর্তটা খুব একটা দূরে নয়, আর মাত্র একটা গোলের অপেক্ষা। হয়তো আসবে এই বুধবারেই। সেদিন ইন্টার মায়ামি খেলবে ন্যাশভিল এসসির বিপক্ষে। ফুটবল দুনিয়া অপেক্ষা করছে মেসির আর একটা গোলের জন্য। মেসি গোলগুলো করেছেন 4টি জার্সিতে। সবচেয়ে বেশি গোল এসেছে বার্সেলোনার হয়ে, সংখ্যাটা অবিশ্বাস্য, 672। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তিনি করেছেন 115 গোল। প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে লক্ষ্যভেদ করেছেন 32 বার। আর ইন্টার মায়ামির জার্সিতে এখন অবধি তার গোল 79টি। মজার ব্যাপার হলো এই 3টি দলই মেসি সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তবে ফুটবলের আকাশে আর একজন নক্ষত্র আছেন, ক্রিস্তিয়ানো রোনালদো। গোলের দৌড়ে তিনি মেসির চেয়ে ঢের এগিয়ে। CR7-এর গোল সংখ্যা 965। মেসি আর রোনালদো, এই দুই নাম গত 2 দশক ধরে ফুটবলকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় প্রথমে রোনালদো, তারপরে মেসি। ফুটবল ইতিহাসে এমন সময় খুব কম আসে, একই সময়ে 2 জন কিংবদন্তি খেলছেন। দুজনই 30-এর অনেক পরে গিয়েও গোল করে যাচ্ছেন। মেসি আর রোনালদো যেন 2 পাহাড়। তাদের উচ্চতা এত বেশি যে অন্য যে কেউ সেখানে পৌঁছাতে চাইলে অনেক পথ হাঁটতে হবে। ডায়না জারিন, স্টার নিউজ। মাঠে যখন একজন খেলোয়াড় জয়ের হাসি হাসেন, আমরা দেখি তার পরিশ্রম আর প্রতিভার গল্প। কিন্তু এই সাফল্যের পেছনে থাকে আরও কিছু অদৃশ্য শক্তি। শৈশব থেকে মায়ের ত্যাগ আর প্রেরণা,
আর জীবনে চলার পথে স্ত্রীর সমর্থন, এই দুটোই অনেক খেলোয়াড়কে কঠিন সময়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয়। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে এসব মহিয়সী নারীদের প্রতি স্টার প্লেয়ার শ্রদ্ধা। খেলার মাঠের সাফল্যের ঝলক, জয়ের উল্লাস, কিন্তু সেই সাফল্যের পেছনে থাকে অনেক অজানা গল্প। শৈশব থেকেই শুরু স্বপ্নের পথ চলা। অনেক খেলোয়াড়ের প্রথম কোচ, প্রথম অনুপ্রেরণা তার মা। কঠিন সময়ে সাহস দেয়া, পরাজয়ের পরে আবার ঘুরে দাঁড়াতে শেখানো, মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না। সময়ের সাথে সাথে বড় হয় ক্যারিয়ার, জীবনে যুক্ত হন আরেকজন গুরুত্বপূর্ণ মানুষ, জীবনসঙ্গী। ব্যস্ত সময়সূচি, চাপ আর প্রতিযোগিতার মাঝে মানসিক শক্তির যোগান দেন স্ত্রী। জয়ের আনন্দ কিংবা পরাজয়ের কষ্ট, সব মুহূর্তেই পাশে থাকেন তারা। মাঠের বাইরের এই সমর্থনই অনেক সময় একজন খেলোয়াড়কে নতুন করে লড়ার শক্তি দেয়। দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুলের কথাই ধরুন না, দীর্ঘ খেলোয়াড়ি জীবনে মায়ের ত্যাগ, এরপর স্ত্রীর কাঁধে কাঁধ মিলিয়ে পুরোটা সময় চলা। মা আর স্ত্রী তাই সাবেক অধিনায়কের ভালোবাসা। আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো অবশ্যই আমার ওয়াইফও সে খুব এনজয় করছেন জয়েন্ট ফ্যামিলিতে থেকে। আমার জন্য খুব ইজি হয়ে যায়, আমি যখনই দেশের বাইরে লাস্ট 2 বছর ইংল্যান্ডে যখন খেলতে যেতাম, আমার 2টা বাচ্চা আছে, ভাই আর 3টা বাচ্চা সবাই, তো ওয়াইফ যদি স্যাক্রিফাইস মাইন্ডেড না হয় তাহলে তো আসলে ডিফিকাল্ট। আমি খুবই ভাগ্যবান যে আমার ওয়াইফটা খুব ভালো পেয়েছে। ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতে দেখতেই গানকে প্রফেশন হিসেবে বেছে নেয়া। বর্তমানে বিসিবির পরিচালকের দায়িত্বে বেড়েছে ব্যস্ততা, তবুও সহধর্মিনী পাশে আছে বলেই আসিফ আকবরের জীবনটা এত সহজ মনে হয়। আমি আসলে আমার বউয়ের প্রশংসা করি কম, ও এমনিতে আমার অনেক ভালোবাসে। যদি প্রশংসা বেশি করি সে আরও বেশি ভালোবাসে, তখন ঝামেলাগুলো শুরু হয়ে যায়। তো বেসিক্যালি আমরা তো প্রায় 33 বছর সংসার, এবং আমরা সুখে দুঃখে একসাথেই আছি। এবং শুধু একটা কথা বলতে পারি, আমার বউয়ের ফার্স্ট চয়েস এবং সেরা ভালোবাসা আমি। মাঠে একজন খেলোয়াড় একাই লড়েন, কিন্তু তার সাফল্যের গল্প কখনোই একার না। সেই গল্পে জড়িয়ে থাকে মায়ের ত্যাগ আর স্ত্রীর নিঃস্বার্থ ভালোবাসা। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। মাঠের খেলায় যখন একজন খেলোয়াড় ভালো করেন, তখন তার পেছনে উঠে আসে পরিশ্রম আর প্রতিভার গল্প, কিন্তু এরও পেছনে কাজ করে একটা অদৃশ্য শক্তি। শৈশব থেকেই মায়ের ভালোবাসা আর ত্যাগ তিতিক্ষা, জীবনে চলার পথে স্ত্রীর অনুপ্রেরণা একজন খেলোয়াড়ের কঠিন সময়ে তাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। অর্থাৎ বলাই যায়, মাঠের খেলায় খেলোয়াড় ঠিকই একজন হয়ে লড়েন, কিন্তু মাঠের বাইরে তাকে সমর্থন জুগিয়ে যায় মায়ের ভালোবাসা এবং স্ত্রীর অকৃত্রিম অনুপ্রেরণা। ৮ মার্চ বিশ্ব নারী দিবস। এমন দিনে এসব খেলোয়াড়ের মা, স্ত্রী, বোনদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসা। তানজিম ঐশী, স্টার নিউজ। দর্শক, খেলাও থামবে না খবরও কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি, কিন্তু আমরা ফিরবো আগামীকাল আবারও ঠিক রাত 10টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।